Recording in progress. আজকে আমরা ডাক্ট ডিজাইন মেথড করব। এর আগে তোমাদের পড়ানো আছে অল এয়ার সিস্টেম, সেখানে আমরা দেখছি যে ডাক্টিং থাকে আর এইচইউ থেকে ডাক্ট দিয়ে জোনগুলোর মধ্যে এয়ার নিয়ে যাওয়া হয়। তো সেই ডাক্টের ডিজাইন মেথডগুলো আমরা আজকে একটু দেখব। আগে একটু পড়ে নিই। দ্য কন্ডিশনড এয়ার কুলড অর হিটেড from the air conditioning equipment must be properly distributed to rooms or spaces to be conditioned in order to provide comfort conditions. When the conditioned air cannot be supplied directly from the air conditioning equipment to the spaces to be conditioned, then the ducts are installed. আমাদের যেমন বাসার এসি যদি দেখো তুমি, সেটা কিন্তু এয়ারটা ডাইরেক্ট থ্রো টাইপ, ওখানে কিন্তু কোনো ডাক্ট দেওয়া হয় না। তুমি যদি মনে করো যে আমি এই রুম থেকে ডাক দিয়ে আরেক রুমে এয়ার নিয়ে যাব, সেটাও কিন্তু পসিবল না, কারণ ডাক্টে প্রেসার ড্রপ হয়ে যায়। তো এটার টাইপটাই ডিফারেন্ট। এইচইউ হয় সেটা সেভাবেই ডিজাইন করা হয়, সেটা দিয়ে তুমি ডাক দিয়ে কোনো একটা কন্ডিশন স্পেসে নিতে চাইবে। দুটো যাবে, একটা সাপ্লাই, একটা রিটার্ন। প্যারালালি মানে একই রুমে দুইটা ডাক যাবে। The design process involves sizing and routing of the ducts from the fan to each space and return within the constraints of the available space and acceptable noise level for minimum life cycle process. ডিজাইন বলতে আমরা সাইজিং, রাউটিং এগুলো সবই বুঝি, কোন দিক দিয়ে যাবে, সাইজ কত হবে, রিটার্নটা কিভাবে হবে, এবং এটা অলসো ইট ডিপেন্ডস অন দ্য ইট ইজ এফেক্টেড বাই ভেরিয়াস কনস্ট্রেইনটস। কনস্ট্রেইনটস বলতে কি, যে যেমন স্পেস, তোমার যদি অ্যাভেলেবল স্পেস কম থাকে তো তোমাকে সেই হিসাবেই ডাক্টটা ডিজাইন করতে হবে। এবং যেটা তোমাদের বলছিলাম যে কখনো তোমার ফলস দিয়ে জিনিসটা যায়, ছাদে যে ফলস সিলিংটা থাকে তোমার, সেখান দিয়ে দেখা গেল ডাক্টগুলো দেওয়া হচ্ছে, ছোট ছোট এইচইউ থাকতে পারে সেখানেই। তো আমার সেখানে কাজ করাটাও ডিফিকাল্ট এবং সেখানে ডাক্ট লেআউটটা ডিজাইন করাটাও ডিফিকাল্ট। তোমার পর্যাপ্ত স্পেস নাই যে ডাক্ট যাবে, একটা সাপ্লাই, একটা রিটার্ন। তো এই জন্য এটার ডিজাইনিংটা অনেক ক্রিটিক্যাল, তোমার সেই পরিমাণ স্পেস আছে কিনা। ওকে, আমরা যত মিনিমাম রাখা যায় আর কি, সেভাবে আমরা চেষ্টা করি। ওকে, আমি যদি ফিগারটা দেখি, এটা আমরা আগেও দেখছিলাম, কিছুই না, এটা একটা এইচইউ দেয়া আছে, এইচইউ থেকে এই সাপ্লাই এয়ার যাচ্ছে, দিস আর দ্য ডাক্টস। রুমে বিভিন্ন রুমে যাচ্ছে বা বিভিন্ন জোনিং, আমরা যদি বলি জোন, এক একটা জোনের জন্য এক একটা সাপ্লাই এবং রিটার্ন। সাপ্লাই দিচ্ছে রুমে, এদিক দিয়ে রিটার্ন হচ্ছে, দ্যাটস ইট। ভেন্টিলেশনের জন্য মেকআপ এয়ারও এখানে নেওয়া হচ্ছে। ওকে, কুলিং কয়েল দেখানো হয়েছে কারণ আমরা কুলিংটা কনসিডার করছি। ক্লাসিফিকেশন যদি বলি, ক্লাসিফিকেশন বেসড অন টাইপ অফ কনভেয়ড এয়ার, সাপ্লাই এয়ার ডাক্ট, রিটার্ন এয়ার ডাক্ট, ফ্রেশ এয়ার ডাক্ট। সিম্পল, সাপ্লাই হবে, একটা দিয়ে রিটার্ন হবে, একটা দিয়ে ফ্রেশ এয়ার আসবে। আউটসাইড এয়ার, আউটসাইড এয়ারকে আমরা ফ্রেশ এয়ারও বলি, ফ্রেশ এয়ার, মেকআপ এয়ার, যেভাবে তুমি বলো। এটাও রিকোয়ারমেন্ট থাকে। তোমরা হয়তো মনে করতে পারো কেন ফ্রেশ এয়ার দরকার, সেই পরিমাণ লসেস হচ্ছে না, তো আমার ফ্রেশ এয়ার কেন দরকার? অনেক ক্ষেত্রে অনেক বেশি ফ্রেশ এয়ার নেওয়া হয়, আমার সেই পরিমাণ তো লসেস নাই, কেন ফ্রেশ এয়ার নিচ্ছি? এটা আরেকটা পারপাস থেকে, যে কিছু রিকোয়ারমেন্ট থাকে, ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল বলো বা আরো অন্যান্য সেন্সিটিভ জায়গা, সেখানে ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট থাকে, যে তোমার সে ওটা এয়ার চেঞ্জ দিয়ে বলা হয় যে তোমার এই রুমের এয়ার চেঞ্জ 1 per hour বা 2 per hour, তার মানে 1 আওয়ারে এই রুমের টোটাল ভলিউম অফ এয়ার একবার চেঞ্জ হবে। দ্যাট ইজ আমার এই টোটাল ভলিউম, যে এয়ারের যে ভলিউম আছে, এই পরিমাণ ফ্রেশ এয়ার 1 আওয়ারে এই রুমে আবার ঢুকতে হবে। এইভাবে আমার এয়ার চেঞ্জ বলা হয়, 1 per hour বা 0.2 per hour।
তো এটা আমার যে এই রুমে একটা ভলিউম দিয়ে মেনলি ভলিউম 1/hour বলতে আমি এটা যে রুমের এয়ার টোটাল রুমের এয়ার একবার চেঞ্জ হবে, টোটাল রুমের এয়ার 0.5/hour মানে 2 ঘন্টায় একবার চেঞ্জ হবে। তো সেই হিসাবে আমার এয়ার চেঞ্জ এই ফ্রেশ এয়ার কোয়ান্টিটিটা হিসাব করা হয়। ওকে, আবার তুমি মিটার কিউব দিয়ে বলতে পারো, তুমি চাইলে ফ্রেশ এয়ার একবার বলে দিতে পারো যে 2 মিটার কিউব/hour বা হোয়াট এভার 0.2 মিটার কিউব/hour তুমি বলেও দিতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রেই বলা হয় যে এয়ার চেঞ্জের হিসাবে বলা হয়, কেননা তোমার এয়ার কন্ডিশনিং রিকোয়ারমেন্টটাও ডিপেন্ড করে হচ্ছে তোমার তোমার রুমের সাইজের উপরে, তোমার রুমের ডাইমেনশনের উপরে। তো যখন ফার্স্টে ইনিশিয়াল যখন ডিজাইন দেওয়া হয় একটা ফার্মাসিউটিক্যাল রিকোয়ারমেন্ট যেটা থাকে, সেটা তোমার রুমের সাইজের উপর সেই ফার্মাসিউটিক্যাল রিকোয়ারমেন্টটা দেয় না, যে এখানে আমার ম্যানুফ্যাকচারিং হবে বা সিলিং ফিলিং হোয়াট এভার যা হবে, এই রুমের এয়ার আমার তোমার মনে করো এফডিএ গাইডলাইন আছে বা ডব্লিউএইচও গাইডলাইন আছে যে আমার এই রুমের এয়ার 0.5 এয়ার চেঞ্জ/hour হইতে হবে, দ্যাটস ইট। এখন রুম তুমি যেই ডাইমেনশনই দাও, যেই বড় বা ছোট যাই হোক, তোমার ওই রুমের টোটাল এয়ার 0.5/hour চেঞ্জ হইতে হবে, দ্যাটস ইট। তো সেই হিসাবে আমার ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্টটা ডিসাইড করা হয়। আমরা কিছু প্রবলেম করব যখন আমরা কুলিং লোড এস্টিমেশনের প্রবলেমগুলো করব, তখন আমরা এই টার্মটা ইউজ করব, এয়ার চেঞ্জ/hour রিকোয়ারমেন্ট। ওকে, আপাতত জাস্ট আমি থিওরিটা বললাম। ক্লাসিফিকেশন বেসড অন প্রেশার, লো প্রেশার ডাক্ট, মিডিয়াম প্রেশার ডাক্ট, হাই প্রেশার। একটা রেঞ্জ বলা আছে, স্ট্যাটিক প্রেশার যদি লেস দ্যান 50 হয় ওটাকে আমরা লো প্রেশার বলছি, 50 থেকে 150 হলে মিডিয়াম প্রেশার বলছি, আর গ্রেটার দেন 150 হলে হাই প্রেশার বলছি। আমি যেটা বলছিলাম, অনেক ক্ষেত্রে আবার তোমার প্রেশার রিকোয়ারমেন্ট থাকে যে পজিটিভ প্রেশার মেনটেন করতে হয়, একটা সার্টেন ভ্যালু পজিটিভ প্রেশার মেনটেন করতে হয়, এর আগের ক্লাসে বলছিলাম। তো এইগুলোর উপরে ডিপেন্ড করে তোমার ডাক্টেও সেই প্রেশারটা থাকে। তো সেই হিসাবে আমার ডাক্টেও হাই প্রেশার লো প্রেশার আমরা ক্লাসিফাই করছি, দ্যাটস ইট। ক্লাসিফিকেশন বেসড অন এয়ার ভেলোসিটি, লো ভেলোসিটি ডাক্ট, এখানে একটা রেঞ্জ বলে দেওয়া আছে যে 600 মিটার/মিনিট যদি হয় লেস দেন, তাহলে আমরা লো ভেলোসিটি বলছি, এর বেশি হলে আমরা হাই ভেলোসিটি বলছি, দ্যাটস ইট। ডাক্ট ব্রাঞ্চিং মোডস, আমার ব্রাঞ্চিং করতে হয়, সিঙ্গেল ডাক্ট, ডুয়াল ডাক্ট, সিঙ্গেল ডাক্টের মধ্যে ইন্ডিভিজুয়াল ডাক্ট, ট্রাঙ্ক এন্ড ব্রাঞ্চ ডাক্ট সিস্টেম, এরকম বিভিন্ন ব্রাঞ্চিং করতে হয়। যেমন এটা ব্রাঞ্চিং যদি বলি, ইন্ডিভিজুয়াল ডাক্ট সিস্টেম, প্রত্যেকটা জোনের জন্য আমি আলাদা ডাক্ট নিয়ে গেছি, ইন্ডিভিজুয়াল। ওকে, প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা আছে। এগুলো হচ্ছে ড্যাম্পার দিচ্ছি, আমি ড্যাম্পার দিচ্ছি কারণ আমি কতটুকু, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম ফ্যান, রাইট, একটা ভলিউমই দিচ্ছি, কিন্তু আমি রুমে কতটুকু, কোন রুমে কতটুকু ভলিউম দিব সেটা ডিপেন্ড করার জন্য, সেটা ডিসাইড করার জন্য আমার এই ড্যাম্পার গুলো দেয়া লাগে। যেমন আমি আচ্ছা, এটা ইয়াতে পরেরটাতে দেখি আগে, এটা ইন্ডিভিজুয়াল ডাক্ট সিস্টেম। এটা দেখো ট্রাঙ্ক এন্ড ব্রাঞ্চ ডাক্ট সিস্টেম, এখানে ব্রাঞ্চিং করা হয়েছে। ওকে, ব্রাঞ্চিং করা হয়েছে। এখন তুমি যদি দেখো ফর এক্সাম্পল যে এদিক দিয়ে এয়ার যাচ্ছে, দিস ইজ অলসো কনস্ট্যান্ট ভলিউম ফ্যান, একটা সার্টেন ভলিউম সে এয়ার দিচ্ছে। এখন এখানে যদি আমার প্রেসার ড্রপ অনেক কম থাকে, বা আমি যদি এখানে মনে করো আমি ড্যাম্পার লাগালাম না, ওকে, তো আমার এদিক দিয়ে যে পরিমাণ এয়ার যাবে, এখানে কোনো আমি প্রেসার ড্যাম্পার লাগাইনি, সো আমার টোটাল এয়ারটা এদিকে গেলে আমার কি আরো প্রেসার ড্রপ হবে, লসেস হবে। সো দেখা যাবে আমার এইদিকে যদি ড্যাম্পার না লাগাই, পুরো এয়ারটা এদিক দিয়ে যাচ্ছে, এদিকে কোনো এয়ার যেতে পারছে না, রাইট, কেননা এখানে সে প্রেসার ড্রপটা কম। যার কারণে এইভাবে এগুলো ডিজাইন করা হয় যে আমি এখানে টোটাল এয়ার নিব না, আমি কিছু এখানে রেজিস্ট্যান্স দিব যাতে এই দিক দিয়ে যায়। আমরা যখন ডাক্ট ডিজাইন করব তখন আমরা এরকম ড্যাম্পার ডিজাইন করব, প্লাস টোটাল ড্রপ কত হতে পারে এগুলো সব আমরা দেখব, কিভাবে আমি সেম পরিমাণ এয়ার যাইতে হলে ড্যাম্পারের সাইজ গুলো ডিফারেন্ট হতে হবে। এগুলা আমার ডাক্ট ডিজাইনের কনসিডারেশনে আমার থাকতে হবে। তোমার সেম ডাক্টে আমার যদি দুটো রুমে দেই, যে এই রুমটাতে আমার লসেস কম, ডাক্টের যেটা রুম কাছে থাকবে আমার এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট থেকে, অবভিয়াসলি সেই রুমে এয়ার ফ্লো বেশি যাবে, রাইট, আরেকটা রুমে কম যাবে। দুটো রুম
ইকুয়ালি সে ফুলফিল করতে পারবে না, সেই কারণে আমার যেটা লোয়েস্ট পাথ সেখানে আমার ড্যাম্পারটা বেশি দেই, সেখানে হাইয়েস্ট পাথ সেখানে ড্যাম্পারটা কম থাকে, যাতে করে সে ওই রুমেও যায়। একইভাবে সব রুমে ডিস্ট্রিবিউশনটা প্রপার হয়। কথাটা বোঝা গেছে কিনা, কি বলতে যাচ্ছি? জি স্যার। তো এখানে আমি রেজিস্ট্যান্স, অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দিলে আমার এয়ারটা এদিকে যাবে, দুই রুমে আমার সেম ডিস্ট্রিবিউশন মেনটেন করা সম্ভব। এটা আমরা যখন ডাক্ট ডিজাইন করব তখন এই জিনিসগুলো দেখবো, প্রবলেম যখন সলভ করবো। আজকে দেখি, আজকে প্রবলেম করতেও পারি নাও পারি, আজকে অ্যাটলিস্ট শেষ হবে না প্রবলেম, দ্যাটস ফর শিওর। এনিওয়ে, ডাক্ট সিস্টেম উইথ নো রিসার্কুলেশন। এটা রিসার্কুলেট করে না, কনস্ট্যান্টলি খালি থ্রো করছে, আমার এইচি থেকে জাস্ট ডাক্টে সাপ্লাই দিচ্ছে, রিসার্কুলেট করছে না। কনস্ট্যান্টলি ফ্রেশ এয়ার নিয়ে সে ট্রিটমেন্ট করে দিয়ে দিচ্ছে, কন্ডিশন করে দিয়ে দিচ্ছে উইথ নো রিসার্কুলেশন। আর এটা হলো ড্যাম্পার অ্যান্ড রিসার্কুলেশন, এখানে এই যে রুমে সাপ্লাই দিচ্ছি এবং রিটার্নও করছি, এবং অবভিয়াসলি ফ্রেশ এয়ারও কিছু ইনটেক হচ্ছে। ওই আমরা সাধারণত রিসার্কুলেট করি, ডিপেন্ড করে রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো ইউজুয়ালি ম্যাক্সিমাম কেসে আমরা রিসার্কুলেট করা হয়। ওকে, আমরা সব কুলিং বলছি কেননা আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, তাই সবগুলো কুলিং এন্ড ডিহিউমিডিফাইং এটা লেখা হয়। বাইরে যদি চিন্তা করো সেক্ষেত্রে হিটিং এন্ড হিউমিডিফাইং হতে পারে। আমরা সাইকোমেট্রি পড়বো, আমরা ডাক্টের পরে সাইকোমেট্রি পড়বো, ইনফ্যাক্ট এটার আগেই সাইকোমেট্রিটা পড়লে ভালো হতো। ঠিক আছে, যাই হোক, আমরা এরপরে সাইকোমেট্রি পড়বো। Duct system with reheaters, recirculation and bypass. Reheaters, recirculation and bypass. Duct system, এখানে আমরা রিহিটার দিচ্ছি কারণ এখানে হয়তো বেশি কুল করে নিছি, এখানে আমরা রিহিটার দিয়ে সেই টেম্পারেচারটা মেইনটেইন করছি। রিসার্কুলেশন, এই যে রিটার্ন, and bypass, this is the bypass. আমরা রিটার্ন করে কিছু কন্ডিশন করছি আর কিছু আর কন্ডিশন করছি না, সেভাবেই নিয়ে যাচ্ছি, বাইপাস করছি। ওকে, এটাকে আর কুল করা লাগবে না, তাহলে আমার এনার্জি কম খরচ হচ্ছে। রিহিটার্স, রিসার্কুলেশন এন্ড বাইপাস, এটা হলো ফ্রেশ এয়ার ইনটেক। ইকুয়েশনস যদি আমরা বলি, কন্টিনিউটি ইকুয়েশন, ফ্লো রেট উইল রিমেইন সেম। ফ্লো রেটের ফর্মুলা কি? এরিয়া টাইমস ভেলোসিটি, এরিয়া টাইমস ভেলোসিটি। ফর এক্সাম্পল, আমি যদি একটা নজল বলি, দিস ইজ আ নজল কাইন্ড অফ শেপ, আমাদের বলছি কিনা জানি না, আমি যদি 1 আর 2 দুইটা সেকশন নেই, তাহলে এখানে ফ্লো রেট কি হবে 1 আর 2 তে? লেখাই আছে, ইকুয়েশন লেখাই আছে, দেখে বলো। স্যার ফ্লো রেট সেম থাকবে, ফ্লো রেট সেম থাকবে। আচ্ছা, আর 1 আর 2 তে 1 এর ভেলোসিটি কি বেশি হবে না কম হবে কম্পেয়ার টু 2? 1 এর ভেলোসিটি কম হবে, 1 এর ভেলোসিটি কম হবে, 2 এর ভেলোসিটি বেশি হবে, রাইট? যত এরিয়া কমছে ভেলোসিটি তত বাড়ছে, অবভিয়াসলি। সো এটা আমরা এই ইকুয়েশন থেকেও দেখতে পারি, মাস ফ্লো রেট কি? রো এ ভি, তাহলে রো 1 a1 v1, আমরা যদি রো চেঞ্জ নেগলিজিবল ধরি, রো কনস্ট্যান্ট ধরি, তাহলে a1 v1 ইকুয়ালস a2 v2। কাজে a2 যদি কমে, 2 তে কি আমার কম, v2 should be higher than v1 because a2 is less than a1, so obviously v2 is higher than v1. so area কমলে আমার velocity কমে। প্রেসার কি হয়? 2 এর প্রেসার বেশি হবে না কম হবে? এনিওয়ান? প্রেসার কম হবে। কম হবে, আমরা এরিয়া কমার সাথে ভেলোসিটি বাড়বে, প্রেসার কম হবে, সেটা আমরা এই ইকুয়েশন থেকেই দেখতে পারি।
Bernoulli's equation. P by rho plus V square by 2 plus GZ equals constant. বা আমি জিটাকে এদিকে নিয়ে আসতে পারি। P by rho G plus V square by 2G plus Z equals constant. এখন তুমি যদি এই ইকুয়েশনে দেখো আমার Z আমি ইগনোর করলাম, সে this is horizontal duct. So Z1 equals Z2. HF is the losses আপাতত বাদ দাও, losses যদি আমি ইগনোর করি, তো তাহলে দেখো P by rho G কে আমরা গামা লিখতে পারি, P by gamma plus V square by 2G equals constant. কাজে আমার V2 যদি বেশি হয়, বাকি সব তো একই, তাহলে P2 should be less, right? So জি স্যার। কমনলি আমরা চিন্তা করলে যে আমার এরিয়া যত কমবে ভেলোসিটি তত বাড়বে, প্রেসার তত কমবে, দ্যাটস ইট। এগুলাকে আমি স্ট্যাটিক আর ডাইনামিক যদি বলি, দিস ইজ স্ট্যাটিক প্রেসার and because of velocity this is dynamic pressure, PS1 plus PV1. আর এটা হলো হেড লস। আমার ডাক্ট যদি বড় হয়, যত বড় ডাক্ট হবে আমার কি তত লসেস হবে, রাইট? There will be losses, always losses থাকবে। ফ্লুইডে পড়ছো না তোমরা এগুলা? এবার তোমাদের মেকানিক্সই পড়ার কথা। জি স্যার পড়ছিলাম। তোমরা যারা কোশ্চেন করবে না তারা মাইক অফ করো, কোশ্চেন থাকলে মাইক অন করো, আদারওয়াইজ মাইক অফ। মাইক অফ করো। এটা কি ওএম না কি নামে? আপনি মিউট করবেন, উনি ভুলে আনমিউট হয়ে গেছে। ওকে জানে না হয়তো। ওকে মিউট করে দিছি। এনিওয়ে, সো বার্নৌলিস ইকুয়েশনে আমরা এটা হলো হেড লস, HF head losses, সেটাকে আমরা del PF দিয়ে লিখছি। PS static pressure, PV velocity pressure, del PF is the pressure loss. So total pressure PS plus PV, static plus dynamic, that's it. আর এখানে কিছুই না, মাস ফ্লো রেট এখানে যাচ্ছে 1, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে 2 and 3 তে। Losses in duct systems. Conditioned air supplied by the AHU travels to the different parts of a building and finally comes back for mixing with ventilation air and cooling. Supply air different parts se jay ebong comes back for mixing with ventilation air and cooling. অর্থাৎ যেটা আমরা রিটার্ন করি সেটা ফ্রেশ এয়ারের সাথে মিক্স করার জন্য এবং এটাকে আবার কুল করার জন্য বা কন্ডিশন করার জন্য। কুলিং বলছি, আবার আমরা কুলিং কনসিডার করছি তাই এখানে বলছি কুলিং। While flowing through the entire system, it encounters pressure losses at every component of the air conditioning system. Duct length and duct fittings. Fittings bolte amra say area contraction, expansion, tarpor tomar valves, bends, এগুলো সব বলি, গ্রিলস, এগুলো সবগুলোকে আমরা ফিটিংস বলছি, বা টি, এগুলো সবগুলোতে আমার কিছু লসেস হবে। তা আমি যদি প্রেসার চেঞ্জেস দেখি, এই যে এখানে আমার 0 থেকে 1 হলো রিটার্ন গ্রিল, প্রেসার ড্রপ হচ্ছে, আমি একটাকে 0 ধরছি, একটা সার্কেল লাইনকে আমি 0 ধরছি। কথা আমার প্রেসার ড্রপ হচ্ছে, রিটার্ন গ্রিল, এরপর রিটার্ন ডাক্টে আসছে, রিটার্ন ডাক্টের পর ফিল্টারিং হচ্ছে, ফিল্টারিং এ একটা ভালো প্রেসার ড্রপ হয় অবভিয়াসলি, এখানে যে পরিমাণ এয়ার যাচ্ছে এটা ফিল্টার করার ফলে এখানে অনেক প্রেসার ড্রপ হয়ে গেছে 3। এরপরে আমি ফ্যান দিয়ে এটা প্রেসার বিল্ড আপ করলাম, 3 থেকে 4 এ প্রেসার বিল্ড আপ বাই ফ্যান, প্রেসার বিল্ড আপ বাই ফ্যান, আমি ফ্যান দিয়ে প্রেসারটাকে বিল্ড আপ করলাম। এই যে প্রেসার বিল্ড আপ করলাম এটাই আমার থ্রু আউট দ্য পাথ
ড্রপ হতে থাকবে। ওকে, এরপরে আমার বিল্ড আপ করার পরে কুলিং কয়েল দিয়ে যাবে, সেখানে ড্রপ হবে। দেন আমার সাপ্লাই ডাক্টে যাবে, দেন ডিফিউজার বা ড্যাম্পার হোয়াটএভার এগুলা দিয়ে যাবে, যে আবার রিটার্ন হবে, যখন রুম থেকে আবার রিটার্ন হবে সেখানে আবার আসবে। এটা আমার রুমে ধরলাম, এটা আমার রুম প্রেশারটাকে ধরছি 0। তারপর সেখান থেকে আবার যখন রিটার্ন পাতে আসবে সেখান থেকে আরো ড্রপ হবে। তো এইভাবে আমার প্রেশার কন্টিনিউয়াসলি সবখানে ড্রপ হবে, এবং আমি সেই প্রেশারটা কিভাবে মেনটেন রাখবো, আমি ফ্যান দিয়ে সেটা বিল্ড আপ করছি। সো আমার কনস্ট্যান্টলি প্রেশার সবখানে ড্রপ হচ্ছে, রাইট? প্রেশার চেঞ্জেস ডিউরিং ফ্লো, টোটাল ফ্লোতে এভাবে বিভিন্ন জায়গায় প্রেশার ড্রপ হচ্ছে। এই যে সাপ্লাই ডাক্ট দেখছো, এখানে আমরা একটা প্রেশার ড্রপ ধরছি, ম্যাসিভ প্রেশার ড্রপ। এই ড্রপটা আবার তোমার এখানে স্ট্রেইট পাথ থাকতে পারে, এখানে বেন্ড থাকতে পারে, সবকিছু মিলাই এই টোটাল ড্রপটা দেখানো হচ্ছে। এখানে বেন্ড থাকবে, এখানে টি থাকতে পারে, বিভিন্ন রকম কানেকশন থাকতে পারে, সেগুলোতেও আমার ড্রপ হবে। তো সেগুলোর জন্য আমি তোমাদের চার্ট দিব, সেই চার্ট গুলাতে তোমরা ওইটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো যে কি পরিমাণ ড্রপ হচ্ছে। এই যে এলবো থাকতে পারে, টি কানেকশন এরকম থাকতে পারে, এগুলোতেও আমার ম্যাসিভ ড্রপ হয়। In addition to the duct sections, a duct system comprises various fittings such as T's, elbows, bends, transition pieces, etc. এখানে দেখো এই রিটার্ন এয়ার আসছে, আউটসাইড এয়ার আসছে, মিক্স হয়ে ড্যাম্পার দিয়ে এই ফ্যান দিয়ে যাচ্ছে, যে এখানে বিভিন্ন কানেক্টরস থাকতে পারে। এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ব্রাঞ্চিং, এখানে ব্রাঞ্চিং হচ্ছে, এটা একদিকে যাচ্ছে, এখানে আবার ট্রানজিশন এরিয়া কম হচ্ছে। ওকে, ট্রানজিশন এরিয়া রিডিউস করা হচ্ছে। আবার এখান দিয়ে কিছু বেরোবে, সেখানে আবার ড্যাম্পার লাগানো হয়েছে, সাইড ওয়াল ডিফিউজার টেক অফ। এখান দিয়ে যে আবার এলবো যাচ্ছে, এখানে আবার কিছু এয়ার এক্সট্রাক্টর ড্যাম্পার এখানে এক্সট্রাক্ট করা হচ্ছে বা সামথিং। অফসেট বলতে যে পাতটা সোজা না, পাতটা যে একটু ঘুরে যাচ্ছে আবার এক জায়গায়, অফসেট হচ্ছে, মানে এই জায়গায় আর তোমার পাথ নাই। তোমার যেটা বলছিলাম তোমাদের যে অনেক মানে স্পেস থাকে না, তোমার ফলসে হইলে অনেক স্পেস থাকে না, অনেক সময় সাইডে অফসেট হয়, আবার উপরে একটু হয়তো উপরে নিতে হবে, নিচে নিতে হবে। দেখা গেল নিচে দিয়ে তোমার পাইপ যাচ্ছে, তোমার একটা বয়লার অপারেশন আছে, ওখানে তোমার পাইপ আছে, সো তুমি ডাকটা যাওয়ার জায়গা নাই, ডাকটা হয়তো একটু উপরে বা নিচে দিয়ে যেতে হবে বা সাইড দিয়ে নিতে হবে, বিভিন্ন রকম এরকম থাকে। ওকে, দেন টি কানেকশন থাকে এখানে। তো এইগুলো সবগুলোতেই আমার লসেস হয়। তো এই লস গুলো আমি কিভাবে ওভারকাম করব, বা লস গুলো থাকলে আমার কি করতে হবে, লসেস বেশি হলে আমার সেই অনুযায়ী ফ্যানের স্পিডটা কন্ট্রোল করতে হবে, বা ফ্যানের স্পিডটা সেরকম থাকতে হবে যাতে এই লস গুলো সে টোটালটা ওভারকাম করে রুমে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এয়ার সাপ্লাই দিতে পারে। ওকে, সবগুলা লসেস ওভারকাম করে রুমে অ্যাজ ডিজাইনড অ্যামাউন্ট অফ এয়ার সাপ্লাই দিতে পারে, সেই অনুযায়ী আমার ফ্যানের স্পিডটাকে সেই পরিমাণ থাকতে হবে বা সেই পরিমাণ কন্ট্রোল করতে হবে। ফ্যান স্পিডও চাইলে কন্ট্রোল করতে পারো, তো তোমাকে সেইভাবে ফ্যানের স্পিড দিতে হবে যাতে রুমে আমার ডিজাইন অ্যামাউন্ট অফ এয়ার সাপ্লাই সে দিতে পারে। দ্যাটস ইট। Dynamic loss. In the flow through ducts, whenever the direction or velocity changes, the pressure loss is greater than that in the case of uninterrupted flow. That is, whenever the direction or velocity changes, যখনই direction বা velocity change হয় ডাক্টে, the pressure loss is greater than that in the case of uninterrupted flow. অর্থাৎ একটা straight duct দিয়ে যেখানে আমার velocity change হচ্ছে না, যে পরিমাণ প্রেসার ড্রপ হয়, সে আমার 1 মিটার স্ট্রেইট ডাক্ট, এখানে আমার যে পরিমাণ প্রেসার ড্রপ হয়, এই 1 মিটার পাথের মধ্যে আমার যদি কোনো ফিটিংস বা টি বা এরকম রিডিউসার এরকম কিছু থাকে যেখানে আমার ভেলোসিটি চেঞ্জ হয়, সেখানে প্রেসার ড্রপ আরো বেশি হবে। The additional loss in excess of the straight duct friction loss is the dynamic loss.
আমার স্ট্রেট ডাক্টে যে লস হয় তার চাইতে যে অ্যাডিশনাল যে লসটা হচ্ছে বিকজ অফ দিস ভেলোসিটি চেঞ্জ, এই লসটাকে আমরা বলছি ডাইনামিক লস। বুঝা গেছে? The Yes, sir. dynamic losses in duct systems may be caused by changes in direction due to elbows, bends, etc. By changes in area or velocity due to enlargement, contraction, suction or discharge openings, dampers, etc. এইসবের কারণে আমার ডাইনামিক লসেস হয়। এলবো বেন্ড, তারপর এই যে সাডেন কন্ট্রাকশন, এক্সপানশন, সাডেন হোক বা চেঞ্জ হলেই হলো। Dynamic losses in fittings are typically expressed in terms of the velocity pressure, since the losses vary as the square of the velocity. এখানে C0 হলো dynamic loss coefficient determined experimentally. আমার একটা সার্টেন ফিটিংস এর জন্য বা বেন্ডস বা এটার জন্য কি পরিমাণ লসেস হবে, ইট ইজ ডিটারমাইন্ড, কি পরিমাণ লসেস হবে এটার জন্য আমার একটা ফ্যাক্টর ইনক্লুড হচ্ছে। ডাইনামিক ভেলোসিটি প্রেসারের সাথে আমরা আগে যে দেখছি স্ট্যাটিক প্রেসার, ভেলোসিটি প্রেসার, মেইনলি ডাইনামিক লসটা হয় বিকজ ডিউ টু ভেলোসিটি প্রেসারের জন্য, v²/2g এর জন্য। এখন তোমার ডিপেন্ডিং অন ইউর ফিটিং বা এনলার্জমেন্ট, কন্ট্রাকশন, হোয়াটএভার মে বি দ্য কেস, যেই কারণে তোমার ডাইনামিক লসেসটা হচ্ছে সেইটার কারণে একটা ফ্যাক্টর অ্যাড হবে। এখন এই ফ্যাক্টর will depend on the type of fittings. ওকে, C0 এর ভ্যালু কত হবে এটা ডিপেন্ড করবে তোমার এটা এলবো নাকি টি নাকি এনলার্জমেন্ট কি হচ্ছে। তো সেটাই আমরা C0 এর ভ্যালুগুলো আমরা চার্ট থেকে বের করতে পারবো। চার্টে দেয়া আছে যে তোমার সে ডায়ামিটার চেঞ্জ, কি পরিমাণ ডায়ামিটার চেঞ্জ হচ্ছে, এটা কি এলবো না টি, এলবো হলে কি পরিমাণ ডায়ামিটার চেঞ্জ হচ্ছে, ডায়ামিটার রেঞ্জে আছে বা হোয়াটএভার ভেলোসিটি কি, সেটার উপরে ডিপেন্ড করে C0 এর ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবা। এক্সপেরিমেন্টালি মেজার্ড, এগুলো এখন চার্ট আকারে আছে, তো সেই থেকে তুমি C0 এর ভ্যালু পাবা আর ভেলোসিটি অনুযায়ী তুমি পিভি পেয়ে যাবা। সো তোমার ডাইনামিক লসেস কত হতে পারে বিকজ অফ আ পার্টিকুলার ফিটিং, তুমি পিডি দ্যাট ক্যান বি ডিটারমাইন্ড। এই যে C0 এর ভ্যালু আমরা আশ্রয়ী হ্যান্ডবুক অফ ফান্ডামেন্টালস 1989 এর একটা আশ্রয়ী হ্যান্ডবুক আছে, সেই হ্যান্ডবুক থেকে আমরা এটা ডিটারমাইন করব, বের করব এটার ভ্যালু। আমরা C0 এর ভ্যালু পাবো, C0 এর ভ্যালু পাইলে আমরা পিডি এর ভ্যালু পেয়ে যাব। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? Yes, sir. Okay. Loss coefficients from Ashrayi handbook. For loss coefficient, that is C0, for common fittings under different categories, Ashrayi has compiled a database and the Ashrayi handbook of fundamentals 1989 is recommended to be referred to. আমরা এটাকে রেফার করে এটা থেকেই করব। এগুলো অনেক কিছুই এখন অটোমেটেড হয়ে গেছে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়, বাট আমরা বেসিকটা শিখবো আর কি। The total losses through the main and branch sections for converging and diverging flow T's are, for the main section দেয়া আছে, for the branch section দেয়া আছে, এগুলো আমরা অঙ্ক করার সময় আর ক্লিয়ার হয়ে যাবে। PVC is the velocity pressure as the common section, CCV is the loss coefficient for the straight path, CCB is the loss coefficient for the branch flow path. আমরা এটা দেখবো যখন একটা পাথ ধরা হয় স্ট্রেট পাথ, সেখানে যেটা আছে ভেলোসিটি প্রেসার সেটা হলো পিভি কমন সেকশন, এরপর ওটা ব্রাঞ্চ হয়েছে, যেটা স্ট্রেট পাথ আছে সেটাকে রাখছে সিসিএফবি, সিসিএস হলো স্ট্রেট, সিসিবি হলো ব্রাঞ্চ, সিসিভি না সিসিএস। এনিওয়ে আমরা প্রবলেম করলে এগুলো বুঝে যাব। যেমন এক্সাম্পল আমি যদি চার্ট দেখি, দিস ইজ দ্য চার্ট, এটা হলো ফর টিজ। আমি এই চার্ট গুলো তোমাদের দিয়ে দিব, আলাদা একটা পিডিএফ দেওয়া হবে তোমাদের চার্টের। সেক্ষেত্রে দেখি আমরা তাহলে আজকের অঙ্ক শুরুই করবো না, তাই শুরু করার 2 দিন লেগে যাবে, আজকে ক্লাস নিলে বেস্ট হতো। এনিওয়ে, লস কোএফিশিয়েন্ট ফর টিজ, যেমন আমি
এখান দিয়ে আমার এয়ার ফ্লো হচ্ছে, এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখো, কিছু এদিক দিয়ে ব্রাঞ্চিং এ চলে যাচ্ছে আর কিছু স্ট্রেইট চলে যাচ্ছে। ওকে, total pressure loss coefficients for diverging T in a round duct with a conical branch tempered into the body. Okay, এখানে দেখো দেখতে পাচ্ছ কিনা, এটা হলো ব্রাঞ্চের জন্য। দেখো এখানে ভিবি বাই ভিসি, এবি বাই এসি, এই ভ্যালুগুলো হলো ভিবি বাই ভিসি, এই ভ্যালুগুলো এবি বাই এসি। আর এখানে দেখো ভিএস বাই ভিসি এন্ড এএস বাই এসি। এটার মানে কি? মানে হচ্ছে, আর এই ভ্যালুগুলো হলো তোমার সিবি, এটা হলো সিএস। মানে হচ্ছে যে তুমি মনে করো এই পাথে, স্ট্রেইট পাথে তুমি সিএস এর ভ্যালু বের করবা, রাইট? এই পাথে, এখন এই পাথের জন্য তো তোমার এখানে যখন তুমি ভেলোসিটি ক্যালকুলেট করবে তখন কি তোমার এই পাথটায় আমার একটা ফিটিংস অ্যাড হয়েছে। তো এই পাথে যখন চিন্তা করবো তখন আমি ভ্যালু বের করবো সিএস এর, আর যখন এই পাথে আমি ভ্যালু বের করবো তখন আমি আমার ভ্যালু লাগবে হচ্ছে সিবি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এটা হলো আমার স্ট্রেইট পাথ and this is my branch. So স্ট্রেইট পাথে আমার যদি ভিএস লাগে আমাকে সিএস লাগবে। ওকে, জি এটা স্যার। হলো ব্রাঞ্চ। ওকে, আমার যদি সিএস বের করতে হয়, দেখো সিএস বের করতে হলে ও বলে দিছে যে তোমার ভ্যালু লাগবে, তুমি জানো ডিজাইন অনুযায়ী তোমার ডায়ামিটার জানো, তো ডায়ামিটার যদি জানো এটাকে আমি বলছি এএস, আর এটা ছিল মেইন ছিল আমার সি, কমন পাথ সেটা হলো সি। তাহলে এএস বাই এসি জানো, আর তুমি ভেলোসিটি জানো ভিএস বাই ভিসি। ভেলোসিটি জানলে তুমি এখানে ভেলোসিটি বসাবা, এখানে এস বাই এসি বসাবা, তুমি করেসপন্ডিং সিএস এর ভ্যালু পেয়ে যাবা। সিএস এর ভ্যালু পাইলে তুমি এখান থেকে এটার এই ফিটিং এর জন্য তোমার কতটুকু লস হচ্ছে, ডাইনামিক লস পিডি পেয়ে যাবে মেইন সেকশনের জন্য স্ট্রেট পাথ। সিমিলারলি ব্রাঞ্চের ক্ষেত্রে আমি ভিবি ভিসি জানলে, এবিএসসি জানলে আমি সিবি এর ভ্যালু পেয়ে যাব। তো এরকম প্রত্যেকটা বিভিন্ন রকম কেসের জন্যই আমার চার্ট দেয়া আছে। যেমন এলবোর ক্ষেত্রে দেয়া আছে, আমার এলবো এটা হচ্ছে 90 ডিগ্রির জন্য দেয়া, এটা হলো 90 ডিগ্রির জন্য দেয়া। যদি 90 ডিগ্রি নাও হয়, অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয় তাহলেও আমি বের করতে পারবো। তো 90 ডিগ্রির ক্ষেত্রে এই চার্টটা আমরা দেখি, এখানে এই যে নাম্বার অফ পিসেস, কয় পিসেস অ্যাড করছে, সে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5 পিসেস অ্যাড হয়েছে। এই যে 1 2 3 4 5, 5 পিসেস, 5 পিসেস, 4 পিসেস, 3 পিসেস। তোমার একটা এলবো ডিরেক্টলি এটাকে ঘোরানো যায় না, তোমার ডাক্টগুলো কেটে কেটে এটা বানাইতে হয়। ডাক্টিং কিন্তু ইটসেলফ ইটস আ ম্যাসিভ ওয়ার্ক। যদি কেউ দেখে থাকো, অ্যাটলিস্ট লাগানো অবস্থায় তো দেখছো অনেকেই, বিভিন্ন এখন অনেক মল টলে যেসব থাকে অনেকগুলাই ওপেন থাকে, তোমার ফলস দিয়ে ঢাকে না। সো দেখছো তো, কেউ দেখছো তো? জি স্যার। হ্যাঁ, তো ওখানে ওটা কিন্তু একটা ম্যাসিভ ওয়ার্ক। তোমার ডাক্ট দেখা গেছে তোমার স্কোয়ার ডাক্ট, হ্যাঁ, এটা তুমি ঘুরাবা কেমনে? স্কোয়ার ডাক্ট তুমি ঘুরাবা কেমনে ডাইরেক্ট? তোমাকে তো এই এলবো দিতে হবে। তো তখন এরকম ছোট ছোট পিসেস কাটা হয়, কেটে সেগুলো জোড়া দেওয়া হয়, জোড়া দিয়ে তারপরে সেটা ঘোরানো হয়। সো ইটসেলফ এটা অনেক ম্যাসিভ ওয়ার্ক। তুমি কয় পিস দিয়ে জোড়া দিছো সেই অনুযায়ীও আমরা এটার লসেস ক্যালকুলেট করতে পারছি। তো আমার 90 ডিগ্রি এলবোস ধরলাম, নাম্বার অফ পিসেস ধরলাম, ফর এক্সাম্পল এই অঙ্কে ধরলাম আমরা, বা এটা ধরলাম 4, নাম্বার অফ পিসেস ধরলাম 4, আর এটা হলো আর বাই ডি, দিস ইজ আর, আর এই এটার ডায়ামিটার হলো ডি। আচ্ছা, প্রথমত আমি যেটা বললাম যে তোমাদের ফর এক্সাম্পল স্কোয়ার ডাক্টে তুমি বানাইছো, তো এটার আবার কনভার্সন আছে। তুমি স্কোয়ার ডাক্টটাকে তুমি যদি রাউন্ডে কনভার্ট করো তাহলে তার ডায়ামিটার কত হওয়া উচিত, বা ডায়ামিটার তোমার যদি রাউন্ড ডাক্ট হয় সেটাকে যদি স্কোয়ার ডাক্টে কনভার্ট করতে চাও তাহলে তার সাইডস গুলো কিরকম হওয়া উচিত সেটাও আমরা দেখবো। তো আমি এখন ডায়ামিটারটা জানি, সেটা এই ডাক্টের আমি ডায়ামিটারটা জানি, আর আমি এই আর এর
কত ইয়াতে ঘুরাবো এই আরটা জানি, তাহলে আর বাই ডি এর ভ্যালু এখানে বসাবো, বসাইলে আমি করসপন্ডিং সিও এর ভ্যালু পেয়ে যাব ফর 90 ডিগ্রি এলবোস। এখন ফর এক্সাম্পল তোমার এটা 90 ডিগ্রি নাই, তোমাকে ঘোরাতে হচ্ছে অনলি 60 ডিগ্রি, তাহলে কিভাবে করবো? এই দেখো, থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তুমি যে সিও পাইছো সেটার সাথে আবার এটা টাইমস 0.78 মাল্টিপ্লাই করবা, সরি 0.78 মাল্টিপ্লাই করবা। দেখো ফর এক্সাম্পল 90 ডিগ্রি যদি হয়, দেখো এটা ভ্যালু 1, কেননা এটার এই চার্টটা দেয়াই হচ্ছে 90 ডিগ্রির জন্য, সো 90 ডিগ্রির জন্য সিওর ভ্যালু চেঞ্জ হবে না, বুঝা গেছে? অ্যাঙ্গেল কম বেশি হলে আমার সিওর ভ্যালু চেঞ্জ হবে, তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটার বেসিসে তুমি এটা সিওর ভ্যালু বের করবা। তো এরকম বিভিন্ন চার্ট দেয়া আছে, ওকে? আমাদের প্রবলেমের ক্ষেত্রে যেসব চার্ট লাগবে সেগুলো আমরা শিখবো এবং সেগুলো দিয়ে আমরা ডাক্তার ডিজাইন করব। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। Recording in progress. Okay, duct sizing. An economic design of an air transmission system is dependent on proper balance between the initial and the operating cost for the given flow rate of air. আমাদের মেইনলি ইকোনমিক ডিজাইন করতে হবে, ওকে? ইকোনমিক বলতে আমরা কস্টিং দুটোই দেখতে হবে, ইনিশিয়াল কস্টিং এবং অপারেটিং কস্টিং দুটোই দেখতে হবে। আমার একটা সার্টেন ফ্লো রেট মেনটেন করতে হবে রুমে, সোজা কথা। এইটা এখন কত ইকোনমিক্যালি করা যায় এর জন্য আমার সাইজিংটা করা হয়। While the initial cost is determined by the cost of the duct system, which is a function of its size, and the operating cost is determined by the fan power consumption, which depends on pressure losses in the transmission of air. আমি যেটা বলছি, আমার যত বেশি ড্রপ বা লসেস হবে তত হাই ক্যাপাসিটি ফ্যান আমার ইউজ করতে হবে, রাইট? তত হাই ক্যাপাসিটি ফ্যান আমার ইউজ করতে হবে, তো সেটা আমার অপারেশন কস্ট বাড়াবে। আর ইনিশিয়াল কস্টে আমার কি, আমার সাইজের উপর ডিপেন্ড করবে, ওকে? অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে শুধু, তো তোমার চেষ্টা করতে হবে যে তাতে ইকোনমিক হয়। সিস্টেম প্রেশার will also affect thickness of the duct material and other construction details such as joints, reinforcements, leakage allowance and support systems. তো এগুলো সবগুলোর উপরেই আমার ডিপেন্ড করে, এবং প্রেসারের উপরেই তোমার থিকনেসটা ডিপেন্ড করবে, জয়েন্টস এইসবের উপর ডিপেন্ড করবে। থিকনেস বেশি হলে তোমার ভারী হবে, ভারী হলে সাপোর্ট দিতে ভারী হবে। তোমরা দেখবা যে উপর থেকে ঝুলায় দেয়, ঝুলায় ফ্রেমিং করে করে আটকায় দেয়, একটু সার্টেন গ্যাপ পর পর ডাকগুলা আটকানো থাকে, আদারওয়াইজ কি হবে, ওটা ফল করবে, তো ঝুলানো থাকে, তো ফ্রেমিং করে করে আটকায় দেয়। তো যত বেশি ভারী হবে ততই আটকানোর জন্য তোমার স্ট্রেংথ লাগবে বেশি। তো এগুলো সবকিছুই আমার দেখতে হবে। এই অ্যাঙ্গেল যেগুলো থাকবে সাপোর্ট হিসেবে, সেই অ্যাঙ্গেল গুলার বেশি লাগবে বা ওজন বেশি হবে, তো সবকিছুর উপরেই আমার ডিপেন্ড করবে। তো আমার প্রেসারটা আমি যত কম লসেস হবে তত বেটার। Duct design considerations. Layout should be such so as to convey air as directly as possible with minimum number of duct fittings in order to economize on energy cost, material and space. Sudden changes in direction should be avoided. আমি নাম্বার অফ ফিটিংস যত কম রাখতে পারি তত বেটার, সোজা কথা। আমার নাম্বার অফ ফিটিংস এর কারণে কি হয়, আমার ডাইনামিক লসেস হয়, সো আমি এটা যত কম রাখবো তত বেটার। সাডেন চেঞ্জ করব না, শার্প টার্ন যেটা আমরা করি না, বা শার্প কন্ট্রাকশন এক্সপ্যানশন, এটা কখনো করা হয় না, এটাতে আমার লসেস অলওয়েজ বেশি হয়। Either circular or rectangular ducts can be selected for air transmission. Rectangular is preferred for low velocity systems. Circular is preferred for high velocity systems.
তো আমার যদি ভেলোসিটি খুব ফ্যাক্টর না থাকে, দ্যাট ইজ লো ভেলোসিটি যদি শুড বি যদি ইনাফ হয়, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার ডাক্টটাই করে থাকি। ওকে, ফর হাই ভেলোসিটির ক্ষেত্রে আমার সার্কুলার ডাক্ট দরকার হবে। নয়েজ লেভেল অ্যান্ড ফায়ার আইসোলেশন রিকোয়ারমেন্টস শুড বি কনসিডার্ড। অবভিয়াসলি এটা নয়েজ হয়, যখন এখান দিয়ে বাতাস যাবে তখন নয়েজ হবে, সেটা আমার চিন্তা করতে হবে যে নয়েজ যাতে বেশি না হয়, এই জন্যই ফলস টলস দিয়ে আমরা আলাদা করে ফেলি। And fire isolation requirements should be considered. This is very important. তোমার কি হয় থ্রু ডাক্ট, বিকজ এটা একটা চ্যানেল, তুমি এক জায়গার এয়ার ফ্যান দিয়ে তুমি আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, রাইট? সো তোমার কোন রুমে তোমার ফায়ার ইনসিডেন্টস হইলো, তুমি সেই ফায়ারটা যদি এরকম থ্রু ডাক্ট এটা মানে সবখানে পাঠায় দাও, তাহলে কি শেষ, ডিজাস্টার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কি করতে হবে, যাতে আইসোলেশন কিভাবে করা যেতে পারে সেই জিনিসগুলো আমার কনসিডারেশনে রাখতে হবে। ইন কেস অফ এমার্জেন্সি কি কি সেফটি মেজার্স আমার আছে, সেই জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে। ওকে, rectangular ducts should be made as nearly square as possible. আমার a by b এটা যত 1 এর কাছাকাছি হবে তত বেটার। আমি যদি দুটো সাইডস বলি a আর b, আমি ধরে নেই যে দুটোই আমার ইকুয়াল থাকলে বেটার, 2/2 3/3 এরকম করা। ওকে, এটা করাটা আমরা বেটার বলছি। এই ঠিক আছে, যতটা করা যায়, যেমন 6/6 6/6 36, তো তুমি 36টা আমার এই এরিয়াটা আমি 36 রাখতে হবে। এখন 36 তুমি 4/9 ও রাখতে পারো, 18/2 রাখতে পারো, তো বেটার হলো 6/6 রাখা, এই as nearly square as possible. Ducts must be well supported and braced and made as tight as possible. Well supported and braced, bracing দিয়ে আমরা আটকায় রাখি, ওই সাপোর্ট ঠিক থাকতে হবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক থাকতে হবে, টাইট থাকতে হবে, লিকেজ কম হতে হবে, এই দ্যাটস ইট, সিম্পল। তাহলে কি বলছি আমরা, ফিটিংস should be as minimum as possible. সার্কুলার রেক্ট্যাঙ্গুলার দুটোই করা যেতে পারে। রেক্ট্যাঙ্গুলারটা হয় লো ভেলোসিটির ক্ষেত্রে, নয়েজ লেভেল, ফায়ার আইসোলেশন এগুলো চিন্তা করতে হবে। রেক্ট্যাঙ্গুলার হলে সেগুলো যতটুকু স্কোয়ার করা সম্ভব ততটুকু করতে হবে এবং ওয়েল সাপোর্টেড হতে হবে, দ্যাটস ইট। These are the design considerations. Methods, বিভিন্ন মেথডে ডাক্ট ডিজাইন করা হয়। ইকুয়াল ফ্রিকশন, স্ট্যাটিক রিগেইন, টি মেথড, ভেলোসিটি রিডাকশন, ব্যালেন্স প্রেসার মেথড। আমরা আমাদের এই কোর্সে ইকুয়াল ফ্রিকশন মেথডটাই শিখবো, ইকুয়াল ফ্রিকশন মেথডেই ডাক্ট ডিজাইন করব। সো আমরা এটাই ডিটেইলে পড়বো। ইকুয়াল ফ্রিকশন মেথড widely used for low velocity duct systems. আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা লো ভেলোসিটি ডাক্ট ইউজ করি এবং এর জন্য রেক্ট্যাঙ্গুলারই ইউজ করি। তবে আমরা ডিজাইন করব হচ্ছে সার্কুলার ডাক্ট, সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করে নিতে পারবো। ওটা চার্ট আছে, আমরা চার্ট দেখবো যে রেক্ট্যাঙ্গুলার সার্কুলার ডায়ামিটার এত হলে রেক্ট্যাঙ্গুলার a by b কত হতে পারে, a আর b। Okay, the ducts are sized so as to cause equal pressure losses per unit length of duct. Equal pressure losses per unit length of duct. That is আমার say 0.5 pascal per meter. আমার every 1 meter length এ 0.5 pascal drop হবে, ফর এক্সাম্পল, এটা জাস্ট একটা ভ্যালু বলি। তো আমরা চেষ্টা করি ইকুয়াল ফ্রিকশন মেথডটা এটা মেক শিওর করে যে এভরি মিটারে একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার লস হবে। After the ducts are sized and the pressure losses of the ducts and fittings are calculated, the total losses in each duct run are determined. প্রত্যেকটা duct run বলতে আমরা পাথটা বুঝাই, মানে তোমার যেমন আমি ব্রাঞ্চিং এ যদি দেখাই, ফর এক্সাম্পল এটা যদি দেখো, আমার এই ব্রাঞ্চের জন্য রান হচ্ছে এতটুকু,
এটার জন্য রান হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার জন্য রান হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এগুলোকে আমরা রান বলি। একটা সার্টেন ব্রাঞ্চে যাওয়ার জন্য কি পরিমাণ পাথ কোন দিক দিয়ে যায় এটাকে আমরা রান বলি। ওকে, তাহলে এখানে বলা হয়েছে after the ducts are sized and the pressure losses of the ducts and fittings are calculated, the total losses in each duct run are determined. প্রত্যেকটা duct run এ কতটুকু লস আছে এটা আমরা ডিটারমাইন করি। The differences in pressure losses between the duct runs must be compensated by damping those runs with lower losses. For example, আমি যেটা হাইয়েস্ট সবচেয়ে বড় যে রানটা ছিল সেখানে যে প্রেসার ড্রপ হয় আমার ছোটটা দিকে প্রেসার ড্রপ কম হবে, কারণ পার ইউনিট লেংথে আমার প্রেসার ড্রপ সেম। তো তাহলে আমার ছোটটাতে যেহেতু ড্রপ কম হবে, এই যে ডিফারেন্সেসটা, এই ডিফারেন্সটা আমি ড্যাম্পার দিয়ে কম্পেনসেট করব। ওকে, যেটাতে আমার লস কম, ছোটটাতে লস কম, কাজে সেখানে আমি বিগার ড্যাম্পার হবে। ওকে, আমরা যখন প্রবলেম করবো আরো ক্লিয়ার হবে জিনিসটা। দ্য টোটাল প্রেসার লস বুঝা গেছে, কিছুটা বুঝা গেছে। আমরা ইকুয়াল ফ্রিকশন আর কি পার ইউনিট লেংথে সেম ফ্রিকশন রাখবো, তাহলে আমার বড় রানের ক্ষেত্রে আমার কি ড্রপ বেশি হবে, ছোট রানের ক্ষেত্রে ড্রপ কম হবে। তো ছোট রানের ক্ষেত্রে কম হলে আমার তো বড়টাতে যাবে না, প্রেসার ড্রপ যদি বড়টাতে বেশি হয় আমার ছোটটা দিয়েই বাতাস চলে যাবে। সো আমি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা মেক আপ করার জন্য আমি ছোটটাতে ড্যাম্পার দিব, সো দ্যাট এয়ার বড়টাতেও যায়। দ্য টোটাল প্রেসার লস অফ দ্য ইন্ডেক্স সার্কিট, index circuit বলছি কোনটাকে, the circuit having the largest pressure loss which need not be the longest one should be calculated including that of fittings and transitions. Index circuit, আচ্ছা ছবি আছে নাকি? আচ্ছা, index circuitটা কি? index circuit ওই ফিগারেই যাই। For example this one. ওকে, ইন্ডেক্স সার্কিট বলছি যেখানে আমার প্রেসার লস ইজ দ্য লার্জেস্ট। আমি ড্যাম্পারের কথা ভুলে যাই, ড্যাম্পার না, প্রেসার লস ইজ দ্য লার্জেস্ট। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমি দেখছি যে এইটা হলো ডিস্টেন্স সবচেয়ে বেশি, আমি বলছি এখানে আমার প্রেসার ড্রপ সবচেয়ে বেশি, সো দিস ইজ দ্য ইন্ডেক্স রান। বাকিগুলো আমার ইন্ডেক্স রান না, এই রানটা হলো আমাকে যেটা সবচেয়ে লার্জেস্ট সেটাকে আমি বলছি ইন্ডেক্স রান। আচ্ছা, মানে আরেকটা কথা বলা আছে which need not to be the longest run, কারণ কি দেখা গেল তোমার এটা আমার লংগেস্ট রান, ওকে, আমার দেখা গেল যে এটা আমার লংগেস্ট না, এর চেয়ে এটা লং, সো এটা আমার লংগেস্ট না, কিন্তু দেখা গেল এখানে এলবো আছে, আরো নানান রকমের ফিটিংস আছে, সো এটা লংগেস্ট না হওয়ার কারণেও দেখা গেল এইখানেই আমার প্রেসার ড্রপ বেশি হচ্ছে এই পাথে, তাহলে দিস উইল বি কল্ড ইন্ডেক্স রান, নট দিস ওয়ান। সো ইন্ডেক্স রান হচ্ছে যেটাতে আমার প্রেসার লস ইজ দ্য হাইয়েস্ট, সেটা আমার লংগেস্ট রানও হতে পারে, সেটা লংগেস্ট নাও হতে পারে। ওকে, যেটাতেই আমার প্রেসার লস হাইয়েস্ট হবে সেটাকে আমি বলছি ইন্ডেক্স রান। ক্লিয়ার সবাই কথাটা? জি স্যার। ওকে, আই থিংক ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, সো এই গেল আমার ইকুয়াল ফ্রিকশন মেথডের মেথডসটা আর কি। আমরা যখন প্রবলেম করব তখন এই যা যা বলছি it will be very clear, crystal clear. আচ্ছা, এটা দেখো, this is another chart. এই চার্ট গুলো দিয়েই আমরা প্রবলেম সলভ করব। সেখানে কি কি আছে দেখো, লেখাই আছে, এই পাশে দেয়া আছে লস প্যাসকেল পার মিটার, প্যাসকেল পার মিটার, তার মানে 1 মিটার লেন্থে কি পরিমাণ প্রেসার ড্রপ হচ্ছে। ওকে, 1 2 3, এখানে 1 2 3 4 5 এরকম দেয়া আছে। আচ্ছা, এই সাইডে কি দেয়া আছে, এয়ার কোয়ান্টিটি লিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য ফ্লো রেট, কি পরিমাণ এয়ার ফ্লো হচ্ছে ডাক দিয়ে, ঠিক আছে, দেয়া আছে। এই ভ্যালুগুলো দেখো ডাক ডায়ামিটার, এখান থেকে আমি ডায়ামিটার পেয়ে যাব, দিস আর দ্য ডায়ামিটারস। ওকে, এই যে in millimeter unit, 2500 2000 1600 এরকম ভ্যালু দেয়া আছে। এইগুলা দেখো ভেলোসিটি, এই পর্যন্ত এখান থেকে দেখো 5 6 7 8 20 25 30 35 40, these lines are velocity.
ওকে, আমার ইকুয়াল ফ্রিকশন মেথডে আমি ডাক্ট গুলোতে চেষ্টা করব যে একটা সার্টেন সে আমি যেটাই পাবো একটা বিভিন্ন কন্ডিশনে একটা ইকুয়াল ফ্রিকশন একটা ফ্রিকশন পাবো সে 5 প্যাসকেল পার মিটার, যে এই 5 প্যাসকেল পার মিটারই সবগুলো ডাক্টে আমার মেনটেন করার টার্গেট নেব, দ্যাট উইল বি ইকুয়াল ফ্রিকশন মেথড। আমরা যখন প্রবলেম করব তখন দেখবো এই চার্ট থেকে কিভাবে কি কি ভ্যালু বের করে কিভাবে প্রবলেম সলভ করা হয়। আজকে প্রবলেম শুরু করবো না, আমি জাস্ট ফর্মুলাগুলো দেখি। আচ্ছা, সার্কুলার ইকুইভ্যালেন্স অফ রেক্ট্যাঙ্গুলার ডাক্টস। সে আমি রেক্ট্যাঙ্গুলার ডাক্টের ডাইমেনশন গুলো জানি এ এন্ড বি যদি জানি আমি এটার সার্কুলার ইকুইভ্যালেন্ট কত হবে, ডায়ামিটারটা কত হবে, ডি এর ভ্যালু আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাব। ওকে, A and B are the rectangular duct dimensions in any consistent units. Meter হলে মিটার, মিলিমিটার হলে মিলিমিটার, whatever it is. ওকে, মিটার মিলিমিটারে করলে আমরা ডি টাও মিলিমিটারে পেয়ে যাব। ফর এক্সাম্পল আমি ডাইমেনশন পাইছি হচ্ছে 5 আর 3, সরি 50 by 30 whatever। তো আমি 50-30 এখানে বসাবো, দিয়ে আমি ডায়ামিটার এটা পেয়ে যাব। যে ভ্যালুটা পাবো, কেননা এখানে কিন্তু আমার ডায়ামিটার দেওয়া আছে, এখানে কিন্তু এ আর বি এর দেওয়া নাই, তাই না? এখানে এই যে these are the diameters, so আমি এখানে অনলি ডায়ামিটার বসাতে পারবো। ওকে, তো ইকুইভ্যালেন্টের জন্য আমার ডায়ামিটার লাগবে, আমি এই ডায়ামিটার বসাতে পারবো। সো আমাকে ডায়ামিটার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বের করে নিতে হবে। For aspect ratios ranging from 2 to 4, the frictional pressure loss for oval ducts may be treated in the same manner as rectangular ducts using the circular equivalent of the oval duct as defined by the oval ducter ক্ষেত্রে। এর ফর্মুলা এভাবে এ বি যদি দেওয়া থাকে ওভালের, এ এভাবে বের করবা, বি হচ্ছে এভাবে বের করবা, বি প্লাস 2a minus b, a is the major diameter আর b is the minor diameter। এটা পাইলে আমরা ওভাল ডাক্টের ক্ষেত্রেও ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বের করে ফেলতে পারবো। ওকে, সার্কুলার ইকুইভ্যালেন্স অফ রেক্ট্যাঙ্গুলার ডাক্টস, এই যে আমার রেক্ট্যাঙ্গুলারে, আর এই ফর্মুলা যদি তুমি না করতে চাও ফর্মুলা দিয়েও করতে পারবা, অর তুমি ডিরেক্টলি এই চার্ট থেকে করতে পারবা। এই যে এই সাইডে একটা লিংক দেওয়া আছে, সে দিস ইজ এ, দিস ইজ বি। ফর এক্সাম্পল তোমার দেওয়া আছে 200 by 175, 200 by 175, যে এটা নিলে 200, this is 175, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার হচ্ছে 204। ওকে, আর এই ভ্যালুগুলো একদম স্কোয়ারের ক্ষেত্রে যাচ্ছে, এটা হলো 300 by 300 ভ্যালু, 300 by 300। আমি 400 by 200 করলে এই যে এটা, এরকম প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট তোমরা ইকুয়েশনে বসায় দেখতে পারো, শুড বি সেম, শুড বি ভেরি ক্লোজ অ্যাট লিস্ট। ওকে, সো চার্ট থেকেও করতে পারো, এটা 2 পৃষ্ঠা জুড়ে চার্ট, আরো আছে, এখানে হচ্ছে 900 পর্যন্ত, এই 1000 থেকে 2900 পর্যন্ত চার্ট। ওকে, এই যে এই ফর্মুলাই সেম ফর্মুলা, তোমরা চার্টে বসায় দেখতে পারো, ইট শুড বি সেম, ওই ফর্মুলা বসায় দেখতে পারো, চার্টের ভ্যালু শুড বি সেম। ওকে, আমাদের উল্টাও করতে পারি আমরা। ফর এক্সাম্পল আমি তোমাকে ডায়ামিটার বলে দিলাম, আমি তোমাকে ডায়ামিটার বললাম, সে মানে তুমি ডাক্ট ডিজাইন করছো, ডাক্ট ডিজাইন করে তুমি ডায়ামিটার পাইছো, ফর এক্সাম্পল একটা ভ্যালু বলো, যে কোনো একটা ভ্যালু, মনে করো 700, সো দিস ইজ 700। 700 খালি এখানে আছে তা না, 700 আরো অনেকখানি থাকবে, 703, 700। তো তুমি যতটুকু রেক্ট্যাঙ্গেল করা যায় সেই অনুযায়ী তুমি বলবা যে আমি যদি বলি যে আমি ডায়ামিটার পাইছি, এটা রেক্ট্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট বলো, রেক্ট্যাঙ্গুলারটা কত হওয়া উচিত, সেক্ষেত্রে তুমি রেক্ট্যাঙ্গুলার ভ্যালুটা বের করবা। এই যে মনে করো এটা হলো 1300 by 383, কিন্তু এটা আমার স্কোয়ার কাছাকাছি যাচ্ছে না, তো আমি একটু স্কোয়ার শেপ আনার চেষ্টা করব, রাইট? আমি সেভাবে দেখবো যে আমার এই ভ্যালুটা অনেক কম হয়ে গেছে, তো এই ভ্যালুটা আমি বাড়ানোর চেষ্টা করব, এই ভ্যালুটা কমানোর চেষ্টা করব। অথবা তুমি যদি
a ইকুয়ালস টু বি বসাও, বসায় এটা সলভ করতে গেলে অনেক ঝামেলা মনে হয় বেশি হবে, পুরো দেখতে পারো যাই কিনা, আর না হলে চার্ট থেকে বের করো, চার্ট থেকে বের করো। না ঝামেলা কি হবে, ঝামেলা হওয়ার কথা না, কেননা এটা হবে a স্কয়ার টু দি পাওয়ার 2, তার মানে এইটা একটা ফ্র্যাকশন থাকবে, এটা ওটা থাকবে, সো এটা পরে লগ করলেই হয়ে যাবে, লগ না করলে ডাইরেক্ট এই পাশে নিলেও হয়ে যাবে, সো সেভাবেই বের করবা। ওকে, এর ভ্যালুটা বের করবা, বের করে ওটার কাছাকাছি এ আর বি এর ভ্যালু বের করবা, আমরা অঙ্ক করবো যখন করবো, ঠিক আছে? বুঝা গেছে কি বলছি? আমি ডায়ামিটার পাইছি, ডায়ামিটারের জায়গায় এখানে a ইকুয়ালস টু বি বসায় আমি এর ভ্যালু বের করব, তার মানে কি ওই দুটা ভ্যালু a আর b কাছাকাছি ওরকম একটা ভ্যালুতেই হবে, সেই ভ্যালুর কাছে যাব সেটা বের করব। বুঝা গেছে কি বলছি? Yes, sir. প্রবলেম করব তখন দেখবো। জি স্যার। আমরা প্রবলেম গুলো পরেই শুরু করি, নেক্সট ক্লাসে একবারই শুরু করি, সময় লাগবে, আর প্লাস একটা করলে আস্তে আস্তে পরেরটা কঠিনে যাব, তখন ইজি হবে। তিনটা প্রবলেমই বইয়ের প্রবলেম, আর তিনটাই আহমদুল আমিনের বইয়ের প্রবলেম, আহমদুল আমিনের বইয়ের প্রবলেম। ওকে, আমরা নেক্সট ক্লাসে করবো তাহলে, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। Recording question? stopped. Yes. ওকে, কোয়েশ্চেন নাই, সো আমরা ক্লাস এখানেই শেষ করছি।